আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বান্দরবানে কেএনএফ এর সাথে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি, থানচি বাজার ও থানাকে লক্ষ্য করে হামলা। রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় শনাক্ত ৭ বিএনপির শীর্ষ নেতার আদালতে স্বীকারোক্তি। এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন আলাপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30 থেকে 9:15 পর্যন্ত পুলিশের সাথে সশস্ত্র কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়। পরে পিছু হটে কেএনএফ সদস্যরা। ওই এলাকার অবস্থা থমথমে হয়ে রয়েছে। হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিওতে রিয়াজ ইসলামের রিপোর্ট। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে হামলা করে টাকা লুট ও ব্যাংকের ম্যানেজারকে অপহরণের পর এবার থানচি বাজার, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে কেএনএফ এর হামলা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত 8:30টায় বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। পরে গুলি করতে করতে থানচি বাজারের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। খবর পেয়ে যোগ দেয় বিজিবি। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজিমি জানান, যে কোনো ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। 8:30টার দিকে তারা হামলা করেছিল সোনালী ব্যাংকের গার্ডে। সোনালী ব্যাংকের গার্ডে হামলা করার পরে আমরা প্রোটেক্ট করি। আমাদের পুলিশ সদস্যরা ছিল ওখানে, তারা প্রোটেকশন করছে। তখন তারা আবার এরপরে ওখানে সুবিধা করতে তারা থানার দিকে ফায়ার করে। তখন থানা থেকে আমাদের জনবল ছিল, আমাদের পুরো প্রস্তুতি ছিল, আমরা তাদেরকে ফায়ার ব্যাক করি। এই ধরনের ঘটনা আমাদের এই গোলাগুলি চলে। গোলাগুলি চলার পরে তখন তারা রিট্রিট করতে বাধ্য হয়। এখন পর্যন্ত শান্ত আছে। বিজিবিরও কিছু ফোর্স এসেছে, আমাদেরও যথেষ্ট পরিমাণে ফোর্স মোতায়েন আছে, আমরা অ্যালার্ট আছি। এখন পর্যন্ত ইনশাআল্লাহ পরিস্থিতি ভালো। এর আগে অপহরণ হওয়া সোনালী ব্যাংকের ম্যানেজারকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে র্যাব। শান্তির প্রতিষ্ঠা কমিটি কেএনএফ এর সঙ্গে সব ধরনের সংলাপ ও যোগাযোগ বন্ধ করে দেওয়ার একদিনের মধ্যে আবারও এই হামলার ঘটনা ঘটল। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় 7 জনকে শনাক্ত করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বিএনপির এক শীর্ষ নেতা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, হত্যা ও ছিনতাই সহ নাশকতার ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই। এনামুল কবির রূপমের রিপোর্ট। গত 28শে অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের সময় পুলিশের একটি শটগান সহ কয়েকটি অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় 5টি মামলা হয়। পুলিশের দায়ের করা এসব মামলার 3টি তদন্ত করছে থানা পুলিশ, তবে অগ্রগতি নেই তদন্তে। পুলিশের দাবি, গ্রেপ্তার আসামি ও সন্দেহভাজনদের দেয়া জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। নাইটিঙ্গেল মোড়ে পুলিশের উপর হামলা হয়। বক্স কালভার্ট রোড পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত 2 স্থানে পুলিশের উপর হামলা হয়। এর মধ্যে পূর্ব প্রান্তে একজন আমাদের পুলিশ সদস্য নিহত হন। রাজারবাগ গেটের সামনেও পুলিশের উপর হামলা হয়, ওখান থেকে একটা অস্ত্র মিসিং আছে। কমলাপুর রেল স্টেশনের সামনে ওইখানেও পুলিশের উপর হামলা হয়, ওখানেও একটা অস্ত্র মিসিং আছে। 4টি অস্ত্র উদ্ধার হয়নি। এই অস্ত্র উদ্ধারের মামলাগুলো আমাদের থানা পুলিশ সহ ডিবি পুলিশ তদন্ত করছে। 7 জনকে আমরা চিহ্নিত করছি ইতিমধ্যে, তার মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। মহাসমাবেশের সময় পুলিশ নিহতের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করে পুলিশের দায়ের করা হত্যা মামলা ছাড়াও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলা তদন্ত করছে ডিবি। সুনির্দিষ্টভাবে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে দাবি করেছে ডিবি। ভিডিও ফুটেজ আমরা পেয়েছি যে সেখান থেকে তারা অস্ত্রটা কিন্তু তাদের মুখে মাস্ক ছিল, ড্রেসটা আমরা মাস্কটাই করতে পারি না, কিন্তু সেখানে যে মোবাইলটা ইউজ করেছিল, আমাদের পুলিশের যে চুরি হয়েছিল মোবাইলটা, সেই মোবাইলটা আমরা কাপাসিয়া থেকে আমরা উদ্ধার করেছি। এখানে তো হাজার হাজার লোক ছিল,
এখন আমরা সিসিটিভি ফুটেজ ধরেই আমরা কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি কে অস্ত্রটা এটা স্পেসিফিক ম্যানটাকে আমরা পাই নাই। পল্টন থানা যে মামলাটা হয়েছে যে পুলিশ হত্যা, সেখানে আমানুল্লাহ আমান সিনিয়র বিজ্ঞ আদালত কিন্তু 164 করেছেন এবং অনেকেই তাদের বক্তব্যে বলেছেন তারা দায় এড়াতে পারে না। নিরপরাধ কেউ যাতে ঘটনায় শাস্তির আওতায় না আসে সে ব্যাপারে সতর্ক থেকে তদন্ত করা হচ্ছে বলে ডিবির দাবি। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। বিশ্ববাসী 8 এপ্রিল বিরল এক সূর্যগ্রহণে সাক্ষী হবেন। এটি 50 বছর পর দীর্ঘ সময় সূর্যগ্রহণ হতে যাচ্ছে। সর্বোচ্চ 11 ঘন্টা 38 মিনিট 43 সেকেন্ড গ্রহণ হবে পর্তুগালে। বাংলাদেশ সময়ে এই গ্রহণ শুরু হবে রাত 9টা 42 মিনিট 18 সেকেন্ডে। স্থানীয় সময় রাতের বেলা হওয়ায় বাংলাদেশ থেকেই সূর্যগ্রহণ দেখা যাবে না। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। এরই মধ্যে বিশ্বজুড়ে 8 এপ্রিলের বিরল সূর্যগ্রহণ ঘিরে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এবারের সূর্যগ্রহণ হবে আমেরিকার মেক্সিকোর নাজাস পৌরসভার উত্তর পশ্চিমাংশ, কুক আইল্যান্ডের ওমেকা সৈকত থেকে উত্তর পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং আয়ারল্যান্ডের ক্যাসল টাউন থেকে দক্ষিণ পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগর পর্যন্ত। পর্তুগালের সান্তাক্লজ দ্বীপ থেকে উত্তর পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগর অঞ্চলে দীর্ঘ সময় এই সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশে স্থানীয় সময় 8 এপ্রিল রাত 9টা 42 মিনিট 18 সেকেন্ডে শুরু হবে এই সূর্যগ্রহণ। এবারকে যে সূর্যগ্রহণ যেটা হচ্ছে সেই সূর্যগ্রহণটা মেক্সিকো সাউথ আমেরিকার একটা অংশে প্রায় কভার দিচ্ছে 11 ঘন্টা 38 মিনিট 43 সেকেন্ড, অর্থাৎ পুরা ডিউরেশন ব্যাপী এবং একটা আরেকটার উপর ওভারল্যাপ হচ্ছে, হ্যাঁ, যার কারণে পুরোটাই অন্ধকার হয়ে যাচ্ছে। যে জায়গায় দেখা যাবে সেই অঞ্চলের মধ্যে 6 ঘন্টা থেকে শুরু হবে এবং এটা এই 11 ঘন্টা পর্যন্ত কভার হচ্ছে। সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টা 40 মিনিট 00 সেকেন্ডে, আর সূর্য তার নিজ কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র বরাবর অবস্থান করবে রাত 12টা 17 মিনিট 18 সেকেন্ডে। দীর্ঘ এবং বিরল এই সূর্যগ্রহণ শেষ হবে রাত 2টা 52 মিনিট 18 সেকেন্ডে। বিরল এই সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবে ইউরোপ, আমেরিকা এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয় দেশগুলো। দেখা যাচ্ছে না, কারণটা হলো গিয়ে বাংলাদেশ সময় 8 তারিখ রাত্রে 9টার দিকে শুরু হচ্ছে এবং ক্যালেন্ডারের ডে অনুযায়ী 9 তারিখ ভোর রাত্রে শেষ হয়ে যাচ্ছে। তো পুরোটাই বাংলাদেশের উপরে রাত্রেবেলা হচ্ছে। তাইলে 6 ঘন্টা কোন এলাকায়, যেমন ফ্রান্স, পলিনেশিয়া এই অঞ্চলগুলোতে সাধারণত 6 ঘন্টা 9 মিনিট 50 সেকেন্ডের মতো ডিউরেশন থাকবে। আর ওইদিকে সবচেয়ে হাইয়েস্ট যে অংশটা সেটা দিকে মেক্সিকোর নাজাস পৌরসভা উত্তর পশ্চিম অঞ্চলে সেটা হলো গিয়া 11 ঘন্টা 38 মিনিট 43 সেকেন্ড। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য না হলেও আগ্রহের কমতি নেই। জ্যোতিষশাস্ত্র চর্চাকারীরা অবশ্য বলছেন বাংলাদেশের জন্য এবারের সূর্যগ্রহণ রাত্রিকালীন হওয়ায় কোনো বিরূপ প্রভাব পড়বে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। গাজায় ত্রাণ কর্মীদের উপর হামলার ঘটনায় ইসরায়েলকে তিরস্কার করেছে যুক্তরাষ্ট্র। গাজায় দ্রুত যুদ্ধবিরতির উদ্যোগ এবং ত্রাণকর্মী ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের রক্ষায় স্পষ্ট পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সমর্থন করবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহু এবং বাইডেনের ফোন আলাপের পর ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্র জন কার্বি জানান, পরবর্তী কয়েকদিনে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র তা পর্যবেক্ষণে রাখবে। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাস্তবতায় খাদ্য সামগ্রী সহ এই উপহার পেয়ে খুশি স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। সমাজের বিত্তশালী মানুষ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও ভিডিও চিত্রে জাকি আক্তারের রিপোর্ট। প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বহু বছর ধরে কাজ করছে ট্রাই ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় এবার চাল, ডাল, সেমাই, চিনি, আলু, লবণ ও গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছে নীলফামারীর বিভিন্ন এলাকার মানুষকে। এসব খাদ্য পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা। আমি অথবা আরও 10 জন আমরা সবাই পাইছি, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। চাল, ডাল, চিনি, সেমাই দিন দিতেছে আমাদের। এটা যদি আমরা ঈদের বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের আনন্দ ভোগ করতে পারি সবাই মিলে। ট্রাইব ফাউন্ডেশন থেকে এই জিনিসগুলো আমাদেরকে বিতরণ করা হচ্ছে, তো এটা সবার জন্য ধন্যবাদ এবং আশা করি সবাই এই জিনিসগুলো নিয়ে উপকৃত হবেন। ভালো উপকার হয়েছে, অবশ্যই আমরা সাধ্যের মতো ঈদ করি পাবো। প্রতি বছর এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ট্রাইব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং পাশাপাশি আত্মমানবতার সেবায় ট্রাইব ফাউন্ডেশনের এই উদ্যোগ সবসময় বজায় থাকবে। সবার মাঝে সবার সাথে এই যে স্লোগানটা নিয়ে অসহায় মানুষের মাঝে যে খাদ্য সামগ্রী নিয়ে এসে দাঁড়িয়েছে, এই প্রত্যাশা এবং এই যে তাদের যে আজকের যে আয়োজন, এটা যেন প্রতিবারই এটা যেন আয়োজনটা তারা অব্যাহত রাখে। ঈদ যাতে সবাই আমরা করতে পারি, এই ব্যবস্থাটি এটি রাখা দরকার। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ এটি সবখানে ছড়িয়ে পড়ুক। স্থানীয় প্রশাসনের মতে দেশের যে কোনো দুর্যোগ ও উৎসবে ট্রাই ফাউন্ডেশন যেভাবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় তা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি এই যারা এর পিছনে আছেন ট্রাই ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা, তাদেরকে এভাবে অসহায় এবং দরিদ্র মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এটাকে উদাহরণ হিসেবে মনে করে আমরা প্রত্যেকেই যার যার চারপাশে এরকম যারা তুলনামূলক দুস্থ এবং দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো, যাতে তারাও হাসি মুখে ঈদটি উদযাপন করতে পারে। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের সঙ্গে সমাজের বিত্তশালীরাও এসব মানুষের পাশে দাঁড়াবে বলে আশা করছেন সবাই। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ভোলার ধুনিয়ায় টাইগার মুরগি পালন করে ভাগ্য বদলেছেন গৃহবধূ সালমা বেগম। একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন তিনি। তার কাছ থেকে মুরগি কিনে ও পরামর্শ নিয়ে লালন পালন শুরু করেছেন এলাকার আরও কয়েকজন। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের গৃহিণী সালমা বেগম শুরুতে বসতবাড়ির আঙিনায় দেশি ও সোনালী মুরগি পালন করেন। 2013 সালে গাজীপুর থেকে 12,000 টাকা পুঁজি নিয়ে 200 টাইগার মুরগির বাচ্চা আনেন। 3 মাস 20 দিন পর তার খামারে প্রথম ডিম আসে। কিছু দেশি মুরগির বাচ্চা উৎপাদন করব, ওই সুবাদে আস্তে আস্তে আমি যখন ইউটিউব দেখতে যাই তখন দেখলাম যে একটা টাইগার মুরগি দেখে আমার অনেক ভালো লাগছে যে এটা দিয়ে কিছু একটা সম্ভব। আমি 200 বাচ্চা আনছি, আমি 12,000 টাকা, তখন আমার মূলধনই ছিল মোট প্রথম 12,000 টাকা। তার খামারে মুরগির সর্বোচ্চ ওজন 8 থেকে 10 কেজি। 10 পিস বাচ্চার জন্য আসি, শুনলাম বাচ্চা নাকি অনেক সাইজ বড় হয় মুরগির সাইজ, এই কারণে মানে আগ্রহী। না আগে কখনো দেখিনি, এই জায়গা থেকে শুনলাম, তার জন্য আসলাম। এই সাজিদ খামারের কথা শুনি না আমি দেখতে আসছি, এখন এখানে এসে মুরগি টুরগি দেখলাম, খুবই সুন্দর দেখছি, এগুলো দামেও কম এবং খাইতেও নাকি অনেক মজা। একটা ডিমের ভিতরে 2টা কুসুম থাকে, অনেক মজা বাজলে, আর মাংস অনেক ইন্টারেস্ট। মুরগির ডিম উৎপাদন থেকে শুরু করে বাচ্চা ফোটানো, পরিচর্যা, বিক্রি সবই তিনি নিজেই করেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। শিশুদের রং তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠেছে আবহমান গ্রাম বাংলার প্রকৃতি আর ঐতিহ্য। মনের মাধুরী দিয়ে আঁকা প্রকৃতি নির্ভর বিভিন্ন চিত্রে পরিপূর্ণ নড়াইলের চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী বাধাঘাট চত্বরে অস্থায়ী গ্যালারি। বসন্ত বিদায় রাঙিয়ে দাও বাংলাদেশ স্লোগানে চারুণীর সংগঠনের এ আয়োজন শিশুদের মেধা আর মননকে শানিত করবে বলছেন অভিভাবক সহ দর্শনার্থীরা। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ফুল, পাখি, পালকিতে বিয়ে, শীতের পিঠা, রস থেকে গুড় তৈরি, গ্রামীণ পরিবেশের এমন বিভিন্ন দৃশ্য জীবন্ত হয়ে উঠেছে শিশুদের রং তুলির ছোঁয়ায়। প্রাকৃতিক আবহে অষ্টমবারের মতো চারুণীর সংগঠনের আয়োজনে
অর্ধশত শিশুশিল্পী চিত্রকর্ম প্রদর্শিত হয় প্রদর্শনীতে। বাচ্চাদের অসাধারণ কাজ দেখে আমি আবেগে আপ্লুত। চিত্রকল্প দেখতে পেলাম এবং দেখে খুবই ভালো লাগছে। বাচ্চারা অনেক মনোমুগ্ধকর চিত্রকল্প প্রদর্শনী করেছে। শুধু এই নড়াইলে না, মানে বিভিন্ন জেলায় যদি এই পরিবেশটা সর্বক্ষেত্রে গড়ে তোলা যায়, তাহলে আমাদের শিশুদের যে প্রতিভা সামনের দিক, আমাদের শিশুদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আছে, যে তারা আসলে চিত্র প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে আরও প্রভাবিত করে ফেলবে। গ্যালারিতে নিজেদের আঁকা চিত্র প্রদর্শনী হয় উৎফুল্ল ক্ষুদে শিশুরা। নতুন প্রজন্ম যারা এগুলো দেখেনি তার জন্য এটা পরিচয় করে দেওয়ার জন্য এগুলো তুলে ধরা। ধান রোপণ, গরুর গাড়ি, পলাশ, শিমুল, এটা বেশি, চড়ুই পাখি, এটা বেশি। এখানে ওয়াটার কালার আছে, প্যাস্টেল কালার আছে, পেন্সিল কালার আছে, যে যেটা পারে তার মনের আনন্দ নিয়ে ছবিটা এঁকেছে। উৎসাহ দেওয়ার পাশাপাশি শিশুদের শিল্প সত্তা সমৃদ্ধ করতে সহায়তা করবে এই প্রদর্শনী। প্রত্যেকটা শিশুর এই ছবি দিয়ে ক্যাটালগ করি, তো এই ক্যাটালগটি আমরা তাদের হাতে তুলে দেব। 20 বছর পরে হয়তো এটা দেখে সে নস্টালজিয়ায় ফিরে যাবে এবং সে অনেককে দেখাতে পারবে যে দেখো, আমি 20 বছর আগে এই ছবিটা এঁকেছিলাম আর তখন আমি এরকম ছিলাম। প্রত্যেকটা শিশুর ছবি যাই আঁকুক না কেন, সেটাকে প্রদর্শনী করে তুলে ধরা হোক। এ ধরনের আয়োজন শিশুদের প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহী ও যত্নশীল হতে শেখাবে বলেছেন অভিভাবক সহ পরিবেশবাদীরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবারে খেলার খবর।